বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু বিধাতার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি অনেক দিনের পর লাইভে আসলাম। তো আজকে আমি বাংলা প্রথম পত্রের লাল সালু উপন্যাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসের বা গত যে ক্লাসগুলো আমি করেছি সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি কিছু কথা বলবো। তো গত ক্লাসের যে ধারাবাহিকতা ছিল সেটা ছিল যে আমি উপন্যাসের প্রথম দিকে তোমাদের অনেকগুলো বিষয় পড়িয়েছিলাম। সেই বিষয়ের আলোকে তো আমরা দেখি মেইন বইয়ে তো কি আলোচনা করেছিলাম। তারপর থেকে আমি সেখানে আমরা আলোচনা করেছিলাম যে লাল সালু উপন্যাসের যে বিষয়টা, মানে আমি যে বলেছিলাম তোমাদের যে লাল সালু উপন্যাসটাকে ঘটনাকে কিভাবে বিন্যস্ত করা যায়, সেই বিন্যস্তের ধারাবাহিকতায় আজকে আমি শুরু করছি। প্রথমে আমরা দেখি যে মেইন বইয়ের একটি উক্তির মাধ্যমে, লেখার মাধ্যমে আমরা শুরু করি। গ্রামের লোকেরা যেন রহিমার এই অন্য সংস্করণ। এই কথাটা দ্বারা লেখক কি বুঝিয়েছেন গ্রামের লোকেরা, অর্থাৎ মজিদ যে গ্রামে এসে আস্তানা গেল এবং যেখানে এসে সে প্রতিষ্ঠিত হলো, সেই যে মহব্বতনগর গ্রাম, সেই যে গ্রামের যে লোকেরা সেটা রহিমারই অন্য সংস্করণ। অর্থাৎ রহিমার যেমন আল্লাহর প্রতি যে ভীতি রয়েছে বা মাজারকে ভয় পায় এবং স্বামী মজিদকে ভয় পায়, এই যে বিষয়টা, এই যে ধর্মের যে ধর্মভীতিকে কাজে লাগিয়ে যে ধর্ম ব্যবসায়ীরা রয়েছে তারা কিভাবে সমাজে ধর্ম ব্যবসা করে সেই বিষয়টি। তো সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে যেমন মজিদ মহব্বতনগর গ্রামে এসে আস্তানা গড়ল সেই গারো পাহাড় থেকে, তো সেখানে এসে তারপর সে রহিমাকে বিয়ে করলো। তো রহিমা যেভাবে সেই মসজিদকে ভয় পাচ্ছে এবং সেই খোদা ভীতি বা মাজারের প্রতি যে ভয়, সেটাকে কাজে লাগিয়ে ধর্মান্ধতা এবং কুসংস্কারকে কাজে লাগিয়ে মজিদ যেভাবে মহব্বতনগর গ্রামে তার আস্তানা গাড়ল এবং সেখানে সে প্রতিষ্ঠিত হলো, এবং রহিমা যেভাবে ভয় করে গ্রামের লোকেরা ঠিক একইভাবে সেই মসজিদকে ভয় করে। এই কথাটা দ্বারা সেটাই বোঝানো হয়েছে যে গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। এরপরে আমরা দেখি এখানে কি লেখা রয়েছে। তাগরা তাগরা দেহ চেনে জমি আর ধান, চেনে পেট, খোদার কথা নেই স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। জমির জন্যে প্রাণ, যে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় খোদাকে। এখানে আমরা যে বিষয়টা উপন্যাসের আরো খেয়াল করতে পারি সেটা হচ্ছে যে এই যে লেখকের যে ভাষার যে বিষয়টা, হ্যাঁ, বা প্রত্যেকটা উপন্যাসের যে গঠন শৈলী বা কোনো সাহিত্যের যে গঠনের যে বিষয়টা থাকে, সেখানে ভাষার বিষয়টা আসে, উপমার বিষয়টা আসে, বা লেখার যে ধরন সেই বিষয়গুলো আমাদের এখানে খেয়াল করতে হবে। কিন্তু জমি এখানে এধারে উর্বর, চারা ছড়িয়েছে কি সোনা ফলবে। মানুষরাও পরিশ্রম করে, জমিও সে শ্রমের সম্মান দেয় তো বুক উজাড় করে দেয়। ঠিক আছে, এই যে কথাগুলোর যে বলার যে স্টাইল, যে শৈলী, হ্যাঁ, বিখ্যাত উপন্যাসিকের যে কথা লেখার যে বিষয়গুলো, আবহ তৈরি করা এবং সুন্দর করে ভাষাকে বিন্যস্ত করে লেখা, হ্যাঁ, সেই বিষয়টিও আমাদের এখানে খেয়াল করতে হবে।
সাধারণ যে বিষয়গুলো রয়েছে উপন্যাসের, সেগুলো হয়তো তোমরা পড়লেই ঘটনার বিষয়টা বুঝতে পারবে। আর কিন্তু এখানে একটু যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে ভাষাগত বিষয়টা, সেটা আমাদের চিন্তা করা উচিত। কারণ আমরা বর্তমানে যে ঔপন্যাসিক দেখছি বা তাদের যে লেখা আমরা পড়ছি, তো সেখানে দেখা যাচ্ছে যে তারা কোনো কথাকে, হ্যাঁ, সরাসরি বলছেন। এই যে সরাসরি বলার ভঙ্গিমার মধ্যে যে কোনো, আমি মনে করি যে কোনো সাহিত্যিক মূল্য নেই বা মানুষকে আকর্ষণ করার মতো কিছু নেই। শুধু সরাসরি যে কথাগুলো সেগুলো বলে দেওয়া। কিন্তু যারা বিখ্যাত যে উপন্যাসিক, তারা তাদের লেখার যে শৈলী বা তারা যে সেই পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ভাষার সৃষ্টিশীলতা তৈরি করে কিভাবে উপন্যাস লিখে, সে বিষয়টি। তো এখন আমি একটু চেক করি যে আসলে আমি আজকে লাইভ ক্লাস শুরু করলাম, কাউকে দেখছি না, কেউ আসছে কিনা একটু চেক করে দেখি। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনাটা এগিয়ে নেই। তো সেই বিষয়টা, যে ভাষার বিষয়টাকে আমাদের এখানে খেয়াল করতে হবে। ভাষার বিষয়টা, মাঠে গিয়ে মানুষ মেঠো মেঠো হয়ে ওঠে, কখনো ঘরোয়া হিংসা বিদ্বেষের জন্য বা আত্মমর্যাদার ভুয়া ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্য তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। সে জমিকে আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বরতার নীচতায় নেমে আসে, কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এল থাবড়া দলাগুলোর পানের চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ হয়, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। এই যে 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 লেখার যে শৈলী বা লেখার যে স্টাইল বা বর্ণনার যে বিষয়টি, হ্যাঁ, অত্যন্ত সুন্দর করে যারা বিখ্যাত উপন্যাসিক রয়েছেন তারা তারা লিখছেন। ঠিক আছে, যে মাটির সাথে মাটির মতো মানুষ হয়ে যায়। ঠিক আছে, মাটিকে কর্ষণ করে সেই মাটির যে গুণাগুণ বা সেই মাটির যে বৈশিষ্ট্য, সেটা যখন মানুষ প্রথমত হয়তো তারা সেই জমি জমা নিয়ে ভাগাভাগি বা খুনাখুনি করে, কিন্তু যখন এই যে বিষয়গুলো যে মাটির মতো হয় বা মাটির বৈশিষ্ট্যর সাথে তুলনা করে পরিবেশের যে বর্ণনা, এই যে সুন্দর বর্ণনা, এটা কিন্তু আমরা বর্তমান ঔপন্যাসিকদের ক্ষেত্রে দেখি না। হ্যাঁ, তারা কোনো কথা লিখছেন, হয়তো সরাসরি লিখে দিচ্ছেন। হয়তো বর্তমান যুগের কোনো উপন্যাসিক হলে লিখতেন, তারা জমিতে গেল, জমি চাষ করলো, তারপরে মারামারি করলো। এই যে কথাগুলো সরাসরি বলা, এর সাথে যে প্রত্যেকটা জিনিসের তুলনা করে, সেই যে অলংকারের যে বিষয়, ভাষার যে সৌন্দর্যের বিষয়, শৈলীর যে বিষয়, সেই বিষয়টিও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এবং যারা বিখ্যাত উপন্যাসিক, যাদের সাহিত্যিক মূল্য রয়েছে, তাদের মধ্যে এই গুণটা রয়েছে। এখন এই লেখাগুলো একটা বিষয় এসে যায় যে বর্তমান যে পাঠক যে রয়েছে বা বর্তমান যারা উপন্যাস পড়ছেন, তাদের সেই বিষয়গুলো যে অনেকে সুন্দর করে লিখলেন, ভাষার সাথে পরিবেশের বর্ণনার সাদৃশ্য, উপমা, অলংকারের মাধ্যমে সুন্দর করে লিখলেন, কিন্তু সেইটা আমাদের এখানে আরেকটা বিষয় এসে যায়, সেটা আমাদের জনগণ ওভাবে গ্রহণ করছেন না। কেন করছেন না, সেটা কিন্তু একটা বিষয়। তো যাই হোক, একজনকে দেখা গেল যে আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছে, মুনিয়া আহমেদ স্মৃতি, তোমাকে ধন্যবাদ। যাই হোক, আমরা একজনকে পেলাম। আর যারা, আমি আসলে হঠাৎ করে লাইভে এসেছি, তো যারা এখন অংশগ্রহণ মানে সরাসরি আসছো না, হয়তো পরবর্তীতে তোমরা এখান থেকে এই যে আমাদের যে গ্রুপটা রয়েছে নয়াবাজার কলেজ, সেখান থেকে দেখতে পারবে। তো যে বিষয়টা আমি আলোচনা করছিলাম, যে সেই যে লেখার যে স্টাইল বা শৈলী, সেই বিষয়টা,
বর্তমান ঔপন্যাসিকদের ক্ষেত্রে আমরা দেখি না, ঠিক আছে? তারা সরাসরি লিখছেন, বাট আমাদের যারা পাঠক রয়েছেন তারা কিন্তু ওগুলোই পছন্দ করছেন। কেন? সেটা কিন্তু একটা বিষয়। আজকে আমি আসলে ক্লাসের বাইরেও কিছু উচ্চতার বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যদি অনার্সের কেউ থেকে থাকো তোমরাও খেয়াল করতে পারো, যে কোনো ক্লাসের যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো তারা বিষয়টা খেয়াল করতে পারো। এই যে বলার যে বিশেষ ভঙ্গি বা স্টাইল, এত সুন্দর করে উপমা, যে কথা আমি বারবার বলছি, উদাহরণের মাধ্যমে আমরা যদি এর মর্মমূলে প্রবেশ করতে পারি তাহলে কিন্তু উপন্যাসটা পড়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকটা ভালো লাগবে সেই বিষয়টা। তো বর্তমান যারা মুনিয়াম স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে দেখলাম এবং তোমার সালামের উত্তর দিলাম। তো যাই হোক, তো সেই বিষয়টা যে কেন এই লেখাগুলোর প্রতি বর্তমান পাঠকরা আকর্ষিত হচ্ছে না কেন, এখানে কিন্তু একটা চিন্তা করার বিষয় আছে। এবং আরও যদি আমরা চিন্তা করি যে লেখার যে বিষয়টা পাঠককে কেন্দ্র করে লিখতে হবে, এই যে আমরা, এটাও কিন্তু আমি মনে করি আমাদের দৈন্যতা, এটা একটা দুঃখের বিষয় যে আমাদের ভাষাকে আমরা সুন্দর করে শিখছি না। হ্যাঁ, আমাদের ভাষার সাধারণ, আমরা বাংলা আমাদের মাতৃভাষা, বাট আমরা শুধু স্বাভাবিকভাবে ভাষাটাকে শিখছি। ভাষাকে সুন্দর করে এত কষ্টের বিনিময়ে যে সেই শহীদেরা যে বাংলা ভাষা নিয়ে আসলো, সেই ভাষাকে কেন্দ্র করে যে একটি নতুন দেশ হলো, আমরা স্বাধীন হলাম, সেই ভাষার প্রতি আসলে আমাদের মানে কি বলে, আমরা ওইভাবে টেক কেয়ার করছি না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এবং দুঃখের বিষয়ের কাছাকাছি আরো একটা বিষয় হচ্ছে যে যে কোনো জাতি যদি উন্নতি করতে চায়, সে যে জাতিই হোক, তার নিজের ভাষাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, এবং নিজের ভাষার যে শুদ্ধ যে গঠনশৈলী, যে মননশীল বা সৃষ্টিশীল সৌন্দর্যের যে শৈলী, সেটার অভ্যাস করতে হবে। না হলে একসময় আমার যেটা ভয় হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এরকম হতে 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 যে বাংলা ভাষাটা একদম এমন একটা পর্যায়ে চলে যাবে যে এটা একদম, যে সেই সৃষ্টিশীলতা, যে শৈলী, ভাষার যে সৌন্দর্য, কথার যে সৌন্দর্যবোধ, সেগুলো আস্তে আস্তে মনে হয় বাংলা ভাষা হারিয়ে যাবে। এবং হারিয়ে যেতে 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 একদম গভীর অতলে হারিয়ে যে আমাদের বাংলা ভাষাটা পুরো চেঞ্জ হয়ে যায় অনেক জাতির মতো, সেটা আমার কাছে ভয় মনে হচ্ছে। যেমন আমরা যদি ফিলিপিনো জাতির কথা চিন্তা করি, তাদের যে হরফ, তারাই এতই নকলমুখ হয়ে গেছে, হ্যাঁ, এবং তারা অনেক জাতি যে শেষ পর্যন্ত তাদের যে আসল যে বেসিক যে বিষয়, সে যে হরফ, তারা কিন্তু হারিয়ে ফেলছে। এবং তারা কিন্তু ইংলিশ হরফে ফিলিপিনো ভাষা লিখছে, এরকম অনেক। তো এরকম অবনতির ফলে হয়তো এমন আমার যে ভাষা, বাংলা ভাষা একসময় হারিয়ে যায় কিনা, এটা আমার সন্দেহ লাগছে। কারণ এত সুন্দর করে যারা ভাষার শৈলী তৈরি করে যারা সুন্দর সুন্দর কথা লিখছেন, উপন্যাস লিখছেন, সেগুলো আমরা আকর্ষিত হচ্ছি না। কিন্তু যারা সস্তা সাধারণ ভাষায় কোনো উপন্যাস বর্ণনা করছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা আকর্ষিত হচ্ছি। এই যে আমাদের ভাষার অনুশীলনের ক্ষেত্রে, আমাদের মাতৃভাষার অনুশীলনের ক্ষেত্রে এই যে বিভিন্ন আগ্রাসী বিষয় বা আমাদের যে অবহেলা, এটা কিন্তু একটি জাতির জন্য হুমকি স্বরূপ। এবং যে কথাটা অবশ্যই সত্যি এবং রূঢ়ভাবে সত্য, যে আমাদের ভাষার শুদ্ধ চর্চা এবং ভাষার শৈলীর যদি আমরা চর্চা না করি, কোনো জাতি কখনো উন্নতি হতে পারে না। হ্যাঁ, এটা আবেগের কথা এবং এটা বাস্তব কথা। কেউ হয়তো বলবে যে না, হ্যাঁ, বর্তমান যুগে আমাদের আন্তর্জাতিক ভাষাগুলো শেখা উচিত, অবশ্যই শেখা উচিত, কিন্তু নিজের যে মাতৃভাষার যে বিষয়গুলো, সেই বিষয়টাও কিন্তু আমাদের চর্চা করতে হবে। হ্যাঁ, সেইটার যে শৈলী, ভাষা বলার যে সৌন্দর্য, যে মাধুর্যতা, যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমাদের চর্চা করতে হবে। আর না হয় এই যে আমার ভাষার অবনতি হতে হতে আমার বাংলা ভাষা হারিয়ে যায় কিনা। এবং অনেকে মনে করে যে আধুনিকতায় বাংলা ভাষা হারিয়ে গেলে ক্ষতিটা কি? না, অবশ্যই ক্ষতি।
একটা জাতির উন্নতির জন্য, একটা জাতির ডেভেলপমেন্টের জন্য আমি মনে করি এটা বিশাল একটা ক্ষতি। এবং যখনই নকলমুখী বা মানুষ পরমুখী হয়ে যাবে, তখন কিন্তু তার ভাষা হারিয়ে গেলে সংস্কৃতি হারিয়ে যাবে, এবং সংস্কৃতি হারিয়ে গেলে পরমুখী হয়ে যাবে, এবং সে অবনতির চরম মানে পাতালে চলে যাবে, এবং সে দেশের কখনো উন্নত হবে না। এটা শুধু আবেগের কথা না, এটা বাস্তব কথা। এটা যদি আমরা বিভিন্ন জাতির উদাহরণ দেখি, হ্যাঁ, সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে ইংরেজি ভাষা একসময় মানুষ বলতো অসভ্য ভাষা। তখন পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের জন্য কি ছিল? হ্যাঁ, যে রোমান বা ঠিক আছে গ্রিক, ঠিক আছে, আগে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতো গ্রিক বা রোমান ভাষায়। এই জন্য আমরা যে বিভিন্ন বইয়ে অনেক গ্রিক শব্দ পাই, সেটা বিজ্ঞানে হোক, কি বলে কমার্সে হোক বা মানবিক শাখায় হোক, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান বা বিভিন্ন সাবজেক্টের যে বিষয়গুলো। কিন্তু ইংরেজরা যখন বুঝলো যে না, আমার যে ভাষা, মায়ের যে ভাষা, সেইটার শুদ্ধ চর্চা করতে হবে, সেইটার, তখন কিন্তু ইংরেজি পৃথিবীতে আজ আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সুতরাং পৃথিবীর সাথে তাল মিলাতে হলে অবশ্যই আমরা যে আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে, আর বর্তমান যে গ্লোবাল যুগে আমাদের শুধু একটা ভাষা শিখলেই চলবে না, আমাদের অনেকগুলো ভাষা শিখতে হবে। তবে যেটা মাতৃভাষা, সেটা সবচেয়ে শুদ্ধ করে, সুন্দর করে, শৈলী করে শিখতে হবে। আর না হয় কিন্তু আমরা সেই সংস্কৃতি এবং উন্নতির অতল গহ্বরে হারিয়ে যাব সেই বিষয়টা। এই বিষয়টা আমি এজন্যই বললাম যে ভালো ভালো উপন্যাসিক যারা রয়েছে বাংলা সাহিত্যে, তাদের যে উপন্যাসগুলো আমাদের বর্তমান ছেলেমেয়েরা পড়তে এতটা আগ্রহ প্রকাশ করতেছে না কেন? সুন্দর করে ভাষা লিখতেছে, বাট পাঠকরা সেভাবে পড়ছে না। ওই যে ভাষার প্রতি আমাদের যে অবজ্ঞা, আমাদের বাংলা ভাষাকে আমরা চর্চা করি না, ঠিক আছে, হ্যাঁ, সৃষ্টিশীলতার জন্য যে আমাদের সুন্দর করে কথা বলার বিষয়টি ভাবতে হবে, আমার বাংলা ভাষার শৈলীর কথা চিন্তা করতে হবে সেই বিষয়টা। সুতরাং আমরা বিকৃতির দিকে এগিয়ে যাচ্ছি। তো এই উপন্যাসে আমরা সেই উপন্যাসের আলোচনা, উপন্যাসের বিষয়টি তো তোমরা পড়লেই বুঝতে পারবে। আর আমি গত ক্লাসে যে বলেছিলাম যে বিষয়গুলো তোমরা ভাগ ভাগ করে নিতে পারো, যে কতগুলো ঘটনা রয়েছে লাল সালু উপন্যাসের, তো সেই হোক, সেটা তো তোমরা পড়লেই বুঝবে। কিন্তু আমি এখানে আজকে একটু ভাষা সম্পর্কে বলতে চাই, যে বর্তমান যে সস্তা যে লেখক রয়েছে তাদের উপন্যাস ছেলেমেয়েরা পড়ছে, কিন্তু ভালো ভালো যারা লেখক রয়েছেন, বিখ্যাত লেখক রয়েছেন, তাদের উপন্যাস পড়ছেন না। কেন পড়ছেন না? এই যে আমাদের ভাষা শেখার প্রতি যে অবজ্ঞতা, বা আমার ভাষার যে শৈলীর যে বিষয়টা, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। তো সেগুলো যদি আমরা চিন্তা করি বা একটু একটু দেখি, তখন কিন্তু এই পড়াটা তোমার কাছে মজার হয়ে উঠবে। তো ভাষাগত বিষয়টাই আমরা আজকে আলোচনা করি। তো সেক্ষেত্রে আমরা পরের কিছু অংশ আমি দেখি যে এখানে কি রয়েছে। রিমি আক্তার আরেকজন অংশগ্রহণ করেছো, ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, খেয়াল করো, খালেক ব্যাপারী একটি মক্তব দিয়েছে, এরই মধ্যে এক পাল ছেলে মেয়ে জুটে গেছে। ভোরে যখন কলতান করে আমসি পড়া পড়ে, তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে। হ্যাঁ, তাহলে যখন মজিদ সেই গ্রামে আসলো মোহাম্মদনগর, সেই মোহাম্মদনগরের যে মানে মাতুব্বর টাইপের যে লোক, সেটা হচ্ছে কি খালেক ব্যাপারী। হ্যাঁ, আর এই খালেক ব্যাপারী কি করলো, সেই মজিদের যে মক্তবের আমসি পড়ার জন্য একটা মক্তব দিয়েছে। এখন সাধারণ যারা লেখক বর্তমান যুগের, বা যারা লিখছে সস্তা ভাষাকে কেন্দ্র করে, সস্তা রোমান্টিকতাকে কেন্দ্র করে, সস্তা বিষয়কে কেন্দ্র করে, তারা হয়তো লিখবে ভোরে মক্তবে ছেলেমেয়েরা কি বলে সেপাড়া পড়ছে, বা সেই আমপাড়া পড়ছে, এভাবে লিখবে। কিন্তু এখানে এই যে লেখক যে এত সুন্দর করে যে ভাষার যে বর্ণনাটা আমরা যদি একটু খেয়াল করি, তোমরা খেয়াল করো, ভোরে যখন কলতান করে আমসিপাড়া পড়ে, কলতান করে, এই যে পাখির কলতান, ঠিক আছে, এই যে মানে এই যে তুলনা করে এই যে ভাষার যে সৃষ্টিশীলতা তৈরি করলো, এটাই কিন্তু হচ্ছে যে যাদের সাহিত্যিক মূল্য রয়েছে ভালো লেখকদের বৈশিষ্ট্য। আর সাধারণ লেখকরা হলে কি বলতো,
যে ছেলেমেয়েরা মক্তবে যাচ্ছে এবং সেখানে আমসি পড়া শিখছে। কিন্তু তার যে ভাষার যে বর্ণনা, ভোরে যখন কলতান করে আমসি পাড়া পড়ে তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে। শৈশবের স্মৃতি, যে দেশ ছেড়ে এসেছে, যে শস্যহীন দেশ তার জন্মস্থান, সেখানে এক মক্তবে একই রকম করে সে আমসি পড়া পড়ত। এই যে ভাষার যে সৃষ্টি শৈলীটা, তাহলে মজিদের মনে কি এই পড়াকে, মজিদ যখন পড়াচ্ছে তার মনে কি হচ্ছে? তার মনে স্মৃতি জাগছে। সেই কিসের স্মৃতি? এরকম ছোটবেলায় মজিদও তার গ্রামে সে আমসি পড়া শিখেছিল, সেই কথা, শৈশবের স্মৃতিটা। শৈশবের স্মৃতি, যে দেশ শস্যহীন দেশ। তাহলে মজিদ কোথায় জন্মগ্রহণ করেছে? আমরা সচরাচর একই কথা আমি বারবার বলি যে তোমরা কেউ যদি জিজ্ঞাসা করে আসলে মজিদ কোত্থেকে মহব্বতনগর, মজিদের আসল বাড়িটা কোথায়, এটা অনেক ছেলেমেয়েরা বলতে পারো না। অনেকে বলো যে গারো পাহাড়। না, গারো পাহাড়ে তো প্রথমত আসলো, আসলে মজিদ যে অঞ্চলটায় ছিল, যে অঞ্চলে সে জন্মগ্রহণ করেছে, সেটা হচ্ছে শস্যহীন জনবহুল অঞ্চল। হ্যাঁ, সেটা এখানে সরাসরি বলা নাই, কিন্তু সেটা হচ্ছে নোয়াখালী অঞ্চল। সেই শস্যহীন জনবহুল অঞ্চল লেখক কথার মাধ্যমে যে বর্ণনা দিয়েছেন, লেখক সরাসরি না বললেও সেটা হচ্ছে নোয়াখালী অঞ্চল। সেখানে সেই ভাগ্যের অঞ্চলে, যেখানে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, অর্থাৎ যেখানে কুসংস্কারচ্ছন্ন মানুষ বেশি, কিন্তু খাবারের সংকট, খাবার নেই, সেজন্য জীবন সংগ্রামে তারা সেই অঞ্চল ছেড়ে কোথায় চলে যাচ্ছে? অন্য অঞ্চলে চলে যাচ্ছে। ঠিক মজিদও তেমনি সেই শস্যহীন, তার সেই জীবন জীবিকার তার তাগিদে, ঠিক আছে, বাঁচার তাগিদে সে সেই অঞ্চল ছেড়ে সে চলে আসে গারো পাহাড়ে, এবং গারো পাহাড়ে এক শিকারীর মাধ্যমে তার গ্রামের বর্ণনা শুনে সে আবার চলে আসে সেই মহব্বতনগর গ্রামে। তো এখানে সেই যে ছোটবেলায় মজিদ যে আমসি পড়া শিখেছিল, সেই যে তার যে শৈশবের স্মৃতি, সে যখন অন্য ছেলে মেয়েদের পড়াচ্ছে তখন তার চোখে সেই স্মৃতি ভেসে উঠছে। সাইফুল ইসলাম ইমন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সজল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, তোমরা অংশগ্রহণ করেছো। তো যাই হোক, আমরা সরাসরি 4 জনকে পেলাম যারা অংশগ্রহণ করেনি। পরে তোমরা এই যে গ্রুপটা রয়েছে নয়াবাজার কলেজ, সেখান থেকে তোমরা এই পেজ থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমি শুধু এই ভাষার ব্যাপারটাই আলোচনা করি। দেখো, যে লেখকের যে ভাষার যে বর্ণনা, সেই বর্ণনার যে বিষয়টা, সেই ভাষার বর্ণনার শৈলী বা সেই সৃষ্টিশীলতা আমরা যদি ধরতে পারি, তাহলে আমাদের কাছে কিন্তু অত্যন্ত মজার হয়ে উঠবে। উপন্যাসটা পড়তে কিন্তু তোমাদের কাছে অনেক মজার লাগবে। সেটাই। অবশেষে মজিদ আদেশ দেয়, ব্যাপারীর মক্তবে তুমি কলমা শিখবা। হ্যাঁ, ঘাড় নেড়ে তখনও রাজি হয়ে যায় লোকটি। ঠিক আছে। শেষে মুখে তুলে বোকার মতো বলে, গরিব মানুষ খাইবার পাই না। হ্যাঁ, এই যে আমাদের যে অর্থনৈতিক যে বিষয়টা, যে তখনকার দিনে সেই এই বিষয়টা একটু তোমরা চিন্তা করবে। যে এই উপন্যাসটা লেখা হয়েছিল কখন? সেই 47-এর সময়, দেশ বিভাগের আগের ঘটনাকে নিয়েই, বা পরের কিছু ঘটনা এখানে রয়েছে। তো তখনকার দিনে যে আমাদের যে অবস্থা কি ছিল, আমাদের বিশেষ করে মুসলমানদের যে আমরা পড়াশোনা এবং ধর্মান্ধতায়, কুসংস্কারী এতটাই আচ্ছন্ন হয়েছিলাম যে তখনকার দিনে, যে এখানে একটু রাজনৈতিক বিষয়টা আমাদের জানা দরকার, যে তখন তো ইংরেজ আমল ছিল, এবং ইংরেজ আমলে কিন্তু ইংরেজরা ক্ষমতাটা নিয়েছে মুসলমানদের কাছ থেকে। হ্যাঁ, সুতরাং মুসলমানদের ইংরেজদের প্রতি কি ছিল? অভিমান ছিল, বা তারা ইংরেজদের কাছে তারা ঘেঁষত না। তো এই চান্সে কি করলো, যারা হিন্দু ছিল তারা কিন্তু ইংরেজদের সাথে মিশে গেল। এই যে বিষয়টা, তো কিন্তু এটাও সত্য, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান কারা নিয়ে আসছে? তখনকার ইংরেজরা। শিক্ষা দীক্ষা, ঠিক আছে, জ্ঞান বিজ্ঞান, এগুলো তখন উন্নত ছিল কারা? ইংরেজ। সুতরাং ইংরেজরা যদিও এদের শাসন করছে, হ্যাঁ আমাদের লড়াই করা উচিত,
কিন্তু জ্ঞান বিজ্ঞানের জন্য কিন্তু আমাদের ইংরেজদের কাছে যেতে হবে। তখনকার লেখকরা কিন্তু এই কথাই বুঝিয়েছেন, এবং তখনকার মুসলমানরা কিন্তু শিক্ষা দীক্ষায় ধর্মান্ধ এবং কুসংস্কার একদম পিছিয়ে ছিল। হ্যাঁ, এবং যে বিভিন্ন ধরনের উদ্ভট যেগুলো আমাদের ধর্মে নেই, ঠিক আছে, সেই ভূত প্রেত বা সেই কুসংস্কারের যে যে বিষয়গুলো মুসলমানরা একদম, তো এতে কি হচ্ছে, আমরা গরিব হয়ে যাচ্ছি। তো তখনকার দিনের যারা লেখক ছিল বা কবি সাহিত্যিক ছিল, তারা কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছে, এবং সেজন্যই কি বলছে যে না না, আমাদের পড়াশোনা করা দরকার, আমাদের শিক্ষা দীক্ষায় এগিয়ে দরকার। এখানে কিন্তু অনেকে মনে করতে পারে যে না, বা এখানে ধর্মের বিরুদ্ধে কিন্তু লেখক বলেন নাই সৈয়দ ওয়ালিউল্লাহ। আর আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেক আমার ধর্মকে আমার ভালোবাসতে হবে, এটাই আমার ধর্মপ্রেম, ঠিক আছে, এটা আমার বেসিক, এটা আমার বৈশিষ্ট্য। আমার ধর্মকে ছোট, আমি যদি ছোট করি, ঠিক আছে, তো আমরা যদি অন্য কারো কাছে যাই, তার কাছে কিন্তু আমরা পাত্তা পাবো না, ঠিক আছে, এটাই কিন্তু স্বকীয়তা। আমার ধর্ম যেটাই হোক, এটাই আমার স্বকীয়তা। আমার ধর্মের মধ্যে যে কুসংস্কার রয়েছে সেটা আমাকে মডিফাই করতে হবে। সেজন্য আমার ধর্মকে কুসংস্কার, আমার ধর্মকে আমি ছোট করব না। এটা হলো সত্যিকারের যারা মানুষ, ঠিক আছে, সেই বিষয়টি যে না, আমার ধর্মে যে কুসংস্কার রয়েছে বা ধর্মান্ধতা রয়েছে, সেটা আমাদেরকে উতরে যেতে হবে। তার মানে আমি আমার ধর্মকে ছোট করব না, আমার ধর্মকে আমি বৈজ্ঞানিক করে তুলব। এটাই আমি মনে করি যে একটা মানুষের স্বদেশ প্রেম, এটাই একটা মানুষের বৈশিষ্ট্য। সত্যিকারের যারা মানুষের, যারা মানবিক এবং সত্যিকারের যারা মানুষ, তারা, এবং সেটাই কিন্তু যারা বিখ্যাত ব্যক্তি, তারা কিন্তু সেই ধর্মের মধ্যে থেকেই সেই বিষয়টাকে মানুষকে বুঝিয়েছেন। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যদি আমরা বলি, তো উনি যে দেখলো যে যখন বিধবা বা মানে বিধবা বিবাহর প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো সে কি করলো, সেটা মানে হিন্দু ধর্মের একটা মানে এটা একটা বিষয়, সেই কথাটা কিন্তু তিনি সরাসরি জনগণকে মানে বলেন নাই। কারণ চিন্তা করলো যে সাধারণ মানুষের যে একটা বিশ্বাস, হ্যাঁ, সেটার উপরে কিন্তু তিনি সরাসরি আঘাত করেন নাই। সেটাতে সে চিন্তা করলো যে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে, যারা বুঝে না, তাদেরকে বুঝের মাধ্যমে নিয়ে আসতে হবে। সেই বুঝের মাধ্যমে নিয়ে আসতে হলে আমাকে আমার ধর্মের মধ্যে দিয়ে এর ব্যাখ্যা খুঁজতে হবে, আমার ধর্মের মধ্য দিয়ে এদেরকে আধুনিক করতে হবে, আমার ধর্মকে ছোট করে না। তখন সে কি করলো, তাদের ধর্মের যে বই পুস্তক ছিল সেগুলো ঘাটাঘাটি শুরু করলো, এবং সেগুলো ঘেটেই কিন্তু সে বের করে ফেললো যে না, বিধবাদেরও বিবাহ দেয়া যায়, বিয়ে দেয়া যায়, এই যে বিষয়গুলো। সুতরাং যারা সমাজের জন্য চিন্তা করেন, যারা মহৎ ব্যক্তি, তাদের এই যে বিষয়টা। সুতরাং আমি এখানে বলতে চাচ্ছি যে লেখক কিন্তু এখানে ধর্মের বিরুদ্ধে বলেন নাই, আমাদের ধর্মের যে কুসংস্কার এবং ধর্মান্ধতা রয়েছে সেটার বিরুদ্ধে বলেছেন, এবং আমাদের ধর্মকে যে বিজ্ঞানসম্মত এবং আধুনিক করা দরকার, ঠিক আছে, সেটা আমাদের ধর্মেই রয়েছে, সেই পথটাই আমাদের ধর্মের মধ্যে থেকে খুঁজতে হবে। এটা কিন্তু আমাদের ধর্মেই রয়েছে। এখন আমি আমসি পড়লাম, ঠিক আছে, হ্যাঁ, সেই পুঁথিগত বিদ্যার মধ্যে, হ্যাঁ, কোরআন মুখস্থ করে আমি যদি বসে থাকি, তো আমার তো কাজ হবে না। হ্যাঁ, আমরা যদি ফসল না ফলাই, আমি যতই কোরআন মুখস্থ করি বা বই মুখস্থ করি, আমার খাবারটা কে দিবে? সুতরাং আমাদের কি প্রযুক্তিগত যে বিষয়, সেটা তো আল্লাহই বলেছে, সেটার প্রতি আমাদের হ্যাঁ যেতে হবে। এবং আমরা যদি অহমিকায় ভুগি যে আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, আমি বসে থাকি, তাহলে তো যে পৃথিবীর বিভিন্ন যে উন্নত দেশগুলো রয়েছে আমাদের উপরে চেপে বসবে। আমেরিকা আমাদের বা উন্নত বিশ্বগুলো, আমরা আমাদের এই সাপনিকতায় যদি ডুবে থাকি, তাহলে তো কাজ হবে না। আমাদেরও আধুনিক বিষয়গুলো আমাদের ধর্মের মধ্যে দিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমাদের ধর্মেই বলেছে। সুতরাং এই বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং তখনকার দিনে মুসলমানরা একদম পিছিয়ে ছিল, যার জন্য তখনকার দিনে হিন্দুরা ওই সুযোগটা গ্রহণ করলো এবং তারা ইংরেজদের সাথে মিশে শিক্ষা দীক্ষায় এগিয়ে গেল। এবং তারা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাওয়ার ফলে তো হিন্দুরা আজকে আমাদের পার্শ্ববর্তী, তারা যে এত উন্নতি করেছে ওই কারণে। সুতরাং এই চিন্তা থেকে, এটাই এই জন্যই কিন্তু আমাদের লেখকই উপন্যাসটা লিখেছেন। ওই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের ধর্মকে ছোট করে নাই, আমাদের ধর্মকে আধুনিক করে, যেটা আমাদের ধর্মেই রয়েছে সেটার মাধ্যমে, এবং শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে আমাদের এগিয়ে যেতে হবে।
আর না হয়তো আমাদের মুসলমানদের উপরেই অন্য জাতিরা তাদের প্রভাব খাটাবে। সুতরাং সেই প্রভাব বিস্তার জন্য বা সেখানকার জন্য অবশ্যই আমাদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, ধর্মীয় কুসংস্কার ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে হবে। এই বিষয়গুলো কিন্তু এই উপন্যাসে রয়েছে। তো সেটা আমি কথা প্রসঙ্গে বললাম। আমি আজকে আসলে যে বিষয়টা তোমাদের গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাষার যে বিষয়টা, হ্যাঁ, বিখ্যাত সাহিত্যিকদের যে ভাষা, তাদের লেখার যে শৈলী বা স্টাইলটা কেমন, সেটা যদি আমরা বুঝতে পারি তখন কিন্তু আমাদের উপন্যাসটা পড়তে ভালো লাগবে। কিন্তু আধুনিক যুগের যারা আমার ভাষাকে আমি ভালোবাসি না, ঠিক আছে, আমার ভাষার চর্চা আমরা করি না, তখন আমরা মনে করি কি কঠিন কঠিন ভাষায় লিখছে। এই যে কথাটা আমি সন্দেহ প্রকাশ করেছি যে আমার ভাষার শৈলী থেকে আমরা দূরে যাচ্ছি, এত কষ্ট করে যে আমাদের এই ভাষাটা নিয়ে আসলো। এবং বৈজ্ঞানিকভাবে বাংলা যে পৃথিবীর যারা ভাষাতাত্ত্বিক রয়েছেন তারাই বিচার বিশ্লেষণ করেছেন বাংলা ভাষার যে বিশাল বৈশিষ্ট্য, হ্যাঁ, এর যে ধ্বনি মাধুর্য বা যে এর যে সাহিত্যিক বৈশিষ্ট্য বা এর যে বৈজ্ঞানিক বৈশিষ্ট্য রয়েছে, সেই বিষয়গুলো সেটা কিন্তু অন্যান্য ভাষার চেয়ে অনেক উন্নত। এটার যে সুর, বাংলার যদি গান তৈরি করা হয়, সুন্দর গান তৈরি করা হয়, পৃথিবীরই যে কোনো, সেরকম আমি মনে করি আধুনিক যুগে হ্যাঁ আমরা আধুনিক হব, ব্যান্ডের গান তৈরি করব, ঠিক আছে, সেরকম যদি গান তৈরি করা যায় তাহলে মানুষ কিন্তু ওই যে হলিউডের গানের দিকে বা বলিউডের গানের দিকে ঢুকবে না, আমার বাংলার গানের দিকে ঢুকবে। কিন্তু আমরা পারছি না। কেন পারছি না? আমাদের ভাষাকে আমরা ভালোবাসছি না, আমাদের স্বকীয়তাকে আমরা ভালোবাসি না। সেই বিষয়টা, সেই ভাষার শৈলীর বিষয়টাকে নিয়ে আমাদের আজকে চিন্তা করতে হবে, নতুন প্রজন্মের মধ্যে সেটাকে ছড়িয়ে দিতে হবে। তো দেখো আমরা যাই সেখানে, যে ভাষার বিষয়গুলোই আমি আজকে আসলে জোর দিচ্ছি ভাষার উপরে। ওকে, লোকটির মাথায় যেন ছিট, যত্রতত্র কারণে অকারণে না খেতে পাওয়ার কথাটি শোনানো অভ্যাস তার। এই যে অর্থনৈতিকভাবে ডেভেলপ করতে পারছি না, হ্যাঁ, সুতরাং আমাদের কি শিক্ষা দীক্ষা এগিয়ে যেতে হবে। আর এই উপন্যাসে সেই শিক্ষা দীক্ষার কথাটা কে বলেছিল? তোমরা হয়তো, আমরা এখানে লাইভে জুম ক্লাসে হলে আমি তোমাদের কাছে সরাসরি জিজ্ঞাসা করতে পারতাম। তো ইচ্ছে করলে তোমরা কমেন্টসে লিখতে পারো। দেখি যারা এই 4 জন উপস্থিত আছো, দেখি তোমাদের কাছে আমরা একটু আলোচনা করি। তোমরা বলো তো, এই উপন্যাসে সেই শিক্ষা, যে মুসলমানদের যে শিক্ষা দীক্ষা করা আর শিক্ষা এগিয়ে যাওয়া উচিত, সেই কথাটি কে বলেছিল? তোমরা যদি একটু লিখেও কমেন্টস করতে পারো। রিমি আক্তার, সাইফুল ইসলাম ইমন, এমডি সজল আহমেদ, মুনিয়া আহমেদ স্মৃতি, তোমরা যদি লিখে বলো যে এই উপন্যাসে সেই শিক্ষার কথাটা কে বলেছিল, লিখে কমেন্টসের মাধ্যমে। আমি এই কথা বলার সাথে সাথে রিমি আক্তার, সাইফুল ইসলাম ইমন, সজল, তোমরা কি অনলাইন থেকে চলে গেলে নাকি? আচ্ছা, যাই হোক, সেই কথাটি বলেছে কে? সেই কথাটি বলেছে আক্কাস। হ্যাঁ, আক্কাস এই শিক্ষা দীক্ষার কথা বলল, কিন্তু আক্কাসকে কি করলো? সেই আক্কাসকে সেই সমাজ সেখানে স্থান দিল না। সেই আক্কাসকে সেই কূট বুদ্ধির মাধ্যমে সে মজিদ তাকে কি করলো? একদম সমাজ থেকে বের করে দিল। কারণ মজিদ তো জানে যদি আক্কাস স্কুল প্রতিষ্ঠাটা করে তাহলে তো যে মজিদের যে ধর্ম ব্যবসা সেটা 13টা বেজে যাবে। সেজন্য সে কূট কৌশলের আশ্রয় নিয়ে কি করলো? আক্কাসকে এমন যে চাতুরিতার মাধ্যমে, ঠিক আছে, এই যে চতুর টাইপের খারাপ চরিত্রের মানুষের এই যে চাতুরিতা, সেটা যে সাধারণ মানুষ বুঝে না সেই বিষয়টি, হ্যাঁ, সেটা বোঝার জন্য একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। তো সে কি করলো? সে আক্কাস যখন স্কুলের প্রস্তাব গ্রামে নিয়ে আসলো, সেই সবাই তুললো, তখন সেই সবাই মজিদ বলল, এই তোমার মুখে দাড়ি কই? আক্কাস তো সবে মাত্র ইয়ং, ঠিক আছে, দাড়ি বিষয়টা তো আমাদের ফরজের বিষয় না, সুন্নতের বিষয়, ঠিক আছে। সে বলল, মুসলমানের ছেলে, তোমার মুখে দাড়ি কই? যে এই ধরনের প্রশ্নের জন্য যে আক্কাস কখনোই প্রস্তুত ছিল না সেই সমাজে, এবং তখন তাকে স্তব্ধ করে দিল।
এবং স্তব্ধ করে দিয়ে এমন একটি সেন্সিটিভ কথা উল্লেখ করলো মসজিদ, যে কি তাহলে কি মসজিদ, হ্যাঁ মসজিদ করা দরকার। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই যে ধর্মীয় যে যারা চতুর, মানে সূক্ষ্ম বুদ্ধি চতুর প্রতারক মানুষ, তারা যে এই সূক্ষ্ম বুদ্ধির মাধ্যমে, তাদের চাতুরতার মাধ্যমে সমাজকে কিভাবে অন্যদিকে ধাবিত করতেছে, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে, সাধারণ মানুষদের বুঝতে হবে। এর জন্য শিক্ষার দরকার, জ্ঞান বিজ্ঞানের দরকার। সেই কথাটা কিন্তু এই উপন্যাসে লেখক বলেছেন। যাই হোক, ভাষার বিষয় আলোচনা করতে করতে অনেকগুলো বিষয় এসে যায়, সেজন্য আমি তোমাদের বললাম। দেখো, শুনিয়ে হয়তো মানুষের সমবেদনা আকর্ষণ করার চেষ্টা করে, এই জিনিসটাও খারাপ না। আমরা গরিব বলে আর আমি গরিব এটা বলে আমি গর্বিত হতে চাই না, এটা মুসলমানদের সবচেয়ে বড় দোষ। আমি গরিব বলে কারো করুণা কেন করব, এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ হ্যাঁ, গরিব, হ্যাঁ হে দারিদ্র তুমি মনে করেছো মহান, সে বিষয়টা অন্যভাবে হতে না, সেটা বর্তমান যুগে চলে না। আমাদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে। আমরা ধর্মীয়ভাবে, হ্যাঁ ধর্মীয় আমাদের ধর্মকে আমরা বড় করে তুলবো, কিন্তু আমরা গরিব থাকতে চাই না। হ্যাঁ, এই যে চিন্তাগুলো মাথার মধ্যে, কারো করুণা আদায় করা, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। যে আমি গরিব বলে না, আমি মনে করি আমার গরিবতা কারো কাছে প্রকাশ করা দরকার নেই, এটাই মুসলমানদের দোষ। হ্যাঁ, গরিব কারো করুণা অনুগ্রহ করে কেন, ভিক্ষুককে ভিক্ষা দাও কেন, ভিক্ষুক হবে কেনা সেটা আমাদের চিন্তা করো। আমাদের সমাজে কেউ কোনো ভিক্ষা দেওয়ার দরকার নাই, আমরা কাজ করি, আমরা জ্ঞান বিজ্ঞান উন্নত করি, তাহলে প্রত্যেকটা মানুষ তৈরি হয়ে যাবে। এখন আমি দুর্নীতি করে কোটি কোটি টাকা ইনকাম করে সমাজে 100 টাকা দিয়ে গরিবকে ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করলাম, এই বিষয়টা ঠিক না। আমাদের সমাজের সবাইকে এগিয়ে নিতে হবে, জ্ঞান বিজ্ঞান এগিয়ে যেতে হবে, আমাদের সবাই টাকা একত্র করে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, শিল্প তৈরি করতে হবে, কাজ করতে হবে। কিন্তু গরিব বলে করুণা আদায় করে এই যে চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া, এটাই কিন্তু আমাদের সমাজের অতল গহ্বরে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। সেই কথা, এই যে হয়তো মানুষের সমবেদনা আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু লোকে খেতে পায় না, এতে সমবেদনার কি আছে? প্রশ্ন থাকলে তো সমবেদনা থাকবে। ও কি করে অমন গাধার মতো ঘাট পিঠ সমান করতে পারে, সে কথা কেউ তো জিজ্ঞেস করেন না। কেন গরিব হচ্ছি, জনসংখ্যা কেন বাড়াচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, আমাদের উন্নতি করতে হবে। গরিব বলে করুণা কেন হব, আমরা করুণার পাত্র কেন হব, এই ধ্যান ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি, হ্যাঁ আমি ইহকালেও রাজার মতো থাকবো, পরকালেও রাজার মতো থাকবো। ইহকালেও আমার উন্নতি হোক, আমার বাঙালি জাতির মুসলমানদের উন্নত হোক, ইহকালেও আমরা পৃথিবীকে কন্ট্রোল করব, আর আল্লাহর ধর্মীয় কাজ করে আমরা পরকালেও রাজার মতো থাকবো। আমরা দুইটাই চাই, এই বিষয়গুলো। তো যাই হোক, এখানে আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কিন্তু লোকে খেতে পায় না, এতে সমবেদনা কি আছে? যাই হোক, মসজিদের পক্ষ থেকে খালেক ব্যাপারী ধমক বলে, হইছে ভাগ ভাগ। সে রাতে দোয়া দরুদ সেরে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বা পাশের খোলা মাঠের পানে তাকিয়ে মসজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই যে ভাষার যে সুন্দর করে বর্ণনা, ঠিক আছে, অন্যান্য সাধারণ লেখক হলে কি করতো, বর্তমান যুগে জনপ্রিয় লেখকরা কি করেন সেটাই এখন জনপ্রিয় হয়ে যাচ্ছে। আমাদের যে পছন্দের বিষয়টা বিকৃতির দিকে চলে যাচ্ছে। কোনটা মানে কোন জিনিসটা কোন যে আমাদের পছন্দ করা উচিত, সেটা আমরা বিকৃতির দিকে চলে যাচ্ছি। কার উপন্যাসটা আমাদের চয়েস করা উচিত, কার ভাষার মাধুর্যতা কত সুন্দর, সেটা কিন্তু আমরা বর্তমান যে দৈন্যতার কারণে আমরা সেটা ভুলে যাচ্ছি। সেই বিষয়টাই আমি আজকে এখানে জোর দিচ্ছি। এখানে এই যে দেখো, সে রাতে দোয়া দরুদ সেরে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বা পাশের খোলা মাঠের পানে তাকিয়ে মসজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সাধারণ লেখক হলে কি বলতো, সে দোয়া দরুদ পড়লো এবং এসে মাঠের দিকে তাকিয়ে রইল। এটাই আমাদের কাছে এখন পাঠক পাঠিকা বর্তমান প্রজন্মের কাছে এই ভাষাই ভালো লাগতেছে। কেন? সেই বিষয়টা, ঠিক আছে। আজকে আমি একটু উচ্চতার বিষয় আলোচনা করব। কেন যেন মনে হলো যে গতানুগতিক পড়া তো তোমরা বই দেখেই পড়তে পারবে, সুতরাং আমি অন্য কোনো একটা বিষয় আলোচনা করব, সেজন্য আমি এটা আলোচনা করছি। এই যে ভাষার ব্যবহার, সেটা খেয়াল করো। দিগন্ত বিস্তৃত হয়ে সে মাঠ দূরে আবছায়াভাবে মিলিয়ে গেছে,
সেখান থেকে তারার রাজ্য, এই যে বর্ণনার, ঠিক আছে, পরিবেশ বর্ণনার বিষয়টা, হ্যাঁ, সাধারণ লেখক মানে বর্তমান যুগের লেখক এগুলো বর্ণনাই করতেছে না। বলো তারপর সে হয়তো বলবে যে মাজার ঘর থেকে বেরিয়ে আসলো, সেখানে দাঁড়ালো। এই যে আমাদের সৃষ্টিশীলতা, চিন্তাশীলতা, এগুলো আমরা মানে সাহিত্য পড়ে যে মানুষের যে কল্পনা শক্তি, শৈলী তৈরি হবে, হ্যাঁ, মানুষের যে সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে, একটি শৈল্পিক মন তৈরি হবে, সেটা হচ্ছে না এই সাধারণ ভাষার জন্য। কিন্তু আমরা সেই দিকেই দাবিত হচ্ছি, আমরা অবনতির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ভাষাকে সৃষ্টির শৈলী আমরা বুঝতে পারতেছি না, যে কোন ড্রেসটা আমাকে আধুনিক করে সেটাই আমরা বুঝতে পারতেছি না, কোনটার সৌন্দর্য আমাকে সুন্দর দেখাচ্ছে। আমরা বিকৃতির দিকে চলে যাচ্ছি, সেই বিকৃতিটাই এখন সমাজে মনে হচ্ছে যেন এটাই সবচেয়ে সুন্দর বিষয়। সেই বিষয়টা দেখো এখানে, ওধারে গ্রাম নিস্তব্ধ, দু একটা পাড়ায় কেবল কুত্তা ঘেউ ঘেউ করে। এই যে ভাষা বর্ণনা, নীরবতার মধ্যে হঠাৎ মজিদ একটা শক্তি বোধ করে অন্তরে। মোহাম্মদনগর গ্রামে সে শক্তির শিকড় গেড়েছে, আর সে শক্তি শাখা প্রশাখা মিলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকদের জীবনকে ছড়িয়ে ধরেছে সবলভাবে। প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আছে বটে, কিন্তু তার শক্তিতে আর মজিদের শক্তিতে প্রভেদ আছে। এখানে খালেক ব্যাপারী হচ্ছে টাকার শক্তি, আর মজিদের হচ্ছে কি প্রতারণার শক্তি, যেটা সাধারণ মানুষ ধরতে পারে না। সেই প্রতারণার শক্তির কাছে খালেক ব্যাপারীও হেরে যাচ্ছে, ঠিক আছে। খালেক ব্যাপারী ধনী হওয়া সত্ত্বেও সেই মজিদ প্রতারণার, সেই মাজারের যে অলৌকিক শক্তির কথা, ভণ্ড শক্তির কথা সে বলতে আছে, সেই শক্তির কাছে কি খালেক ব্যাপারী হার মানছে, সেই বিষয়টা। প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আছে বটে, কিন্তু তার শক্তি তো এটা তো বললামই না। আজ এই লোকদের এই খালেক ব্যাপারী চাবুক মারুক, প্রতিপত্তের ভয়ে তারা মুখে রা না করলে অন্তরে ঘনি উঠবে দেশ প্রতিহিংসার আগুন। মজিদের শক্তি ওপার থেকে আসে ওই শালু কাপড় আবৃত মাজার থেকে। হ্যাঁ, এই বিষয়টাও, এই লাইনটার ব্যাখ্যা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসতে পারে, যে মজিদের শক্তি ওপার থেকে আসে ওই লাল শালু কাপড় আবৃত মাজার থেকে, যে একটা ঐশ্বরিক, যে একটা শক্তি, যেটার ভয় দেখিয়ে, ঠিক আছে, সে মানুষকে শাসন করছে, সেই বিষয়টা। মজিদের সে শক্তি প্রতিফলিত হয় রহিমার উপর। মেয়ে মানুষের আসে তার কাছে, এই গ্রামেরই মেয়ে রহিমা। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে পরে ছুটোছুটি করত সবার মনে, সে ছবি স্পষ্ট। এই দেখো, যে ভাষার বর্ণনা, ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে, সাধারণ বর্তমান যুগের লেখকরা কি ছোটবেলায় রহিমা নাকে নোলক পরত, এই যে মানে একটা কল্পনা, সৃষ্টিশীলতা, উপমা, ভাষার সৌন্দর্য, ধ্বনি মাধুর্য, এগুলো কিছুই তৈরি করতে পারে না। কিন্তু যারা সত্যিকারের, যারা আমাদের সাহিত্যের যারা বিখ্যাত লেখক রয়েছেন, তারা কিন্তু এই বর্ণনা সুন্দর করে দিচ্ছেন। তো আজকে আমি অনেক সময় নিয়ে ফেলছি, আজকে আমি এখন শেষের দিকে যাব, এটা শেষ করব। তো আমি সমাপ্তি টানবো। তো যে কথাটা আজকে আমি জোর দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে শুধু প্রচলিত লেখাপড়ার বাইরেও, সেটা হচ্ছে যে না, বিখ্যাত ঔপন্যাসিকদের লেখা আমরা কেন পড়ছি না, তাদের ভাষা আমরা বুঝতেছি না কেন, এত সুন্দর করে বর্ণনা, যেগুলো যদি বোঝা যায় যে এমন একটি মাদকতা তৈরি হয় মানুষের মনে, কিন্তু সেই মাদকতা কেন তৈরি হচ্ছে না, সেই বিষয়টা। সুতরাং আমাদের এই বিষয়গুলো যদি আমরা এগুলো চিন্তা করে করে 2-3টা লাইন পড়ি, দেখবো যে একসময় তোমার এটা পড়ার জন্য একটা আগ্রহ তৈরি হবে। সেটা আমি চেষ্টা করছি, জানি না আমার সেই চেষ্টা কতদূর সফল হয়। তো যাই হোক, অনেক সময় নিয়ে ফেলাম, প্রায় 44 মিনিট হয়ে যাচ্ছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। যে কথাটা তোমাদের বলতে হয়, যেহেতু আমি একজন শিক্ষক, আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে। সেটা আমি পূর্ববর্তী ক্লাসগুলোকে বারবার বলেছি, সেটা শুধু আজকের করোনার জন্য না, একটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তার অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু এই করোনার কারণেই নেই না, কারণ করোনাটা একটা, যে কথা আমি বারবার বলি, একটা ক্ষুদ্র অনুযোগ,
এরকম অসংখ্য ক্ষুদ্র অণুজীব আমাদের পরিবেশে রয়েছে। সুতরাং আমরা সব সময় স্বাস্থ্য সচেতন থাকব এবং অপরকে স্বাস্থ্য সচেতনতার জন্য বলবো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।